আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো চেষ্টা করছে এই রায়ের পর তারা চিঠি দিবে, চিঠি প্রস্তুত হচ্ছে। আর আমাদের আইন উপদেষ্টা জানিয়েছেন কি ভারতকে চাপ দেওয়া হবে, যেভাবে হোক শেখ হাসিনাকে ফেরত আনতে হবে। এবং জুলাই আগস্টের বিপ্লবে যারা ছিল তারাও দাবি জানিয়েছে অবশ্যই ফেরত আনতে হবে। সেই ক্ষেত্রে কূটনৈতিক অবস্থাটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, ভারতের কি ভূমিকা হবে সেই ক্ষেত্রে? কিছুই উত্তরই দেবেন। আগের বারে প্রাপ্তি স্বীকার করেছিল, উত্তর দেয়নি, এবার প্রাপ্তি স্বীকারও করবে না, টয়লেট পেপার দিয়ে মুছে ফেলে দেবে। এটা কি শিষ্টাচারের মধ্যে পড়ে? তখন তখন যে শিষ্টাচার, শিষ্টাচার কে মানে শিষ্টাচার? শিষ্টাচার তার সঙ্গে দেখানো যায় যে শিষ্টাচারটা দেখায় আপনি আমার দেশের ভূখণ্ডকে নিজের ম্যাপের মধ্যে দিয়ে আপনি অন্য রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান সেনানায়ককে আপনি দিচ্ছেন, এটা কি শিষ্টাচার আপনি বলবেন? আপনি ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোকের মতো ব্যবহার করবো, আর ছোট লোকের সঙ্গে ছোট লোকের মতোই ব্যবহার করবো। খলিলুর রহমান যে মানে প্রস্তাবগুলো নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে একটা, তাতেও প্রশ্ন তুলেছে ভারতবর্ষ কতদিন শেখ হাসিনাকে রেখে দেবে, এই প্রশ্নটা তুলেছে। যে 2026 সালে আবার নির্বাচন হচ্ছে, নির্বাচন আসছে, নির্বাচনে আসার সময় যদি এখন এই হয়, সরকার পাল্টে যায়, তাহলে পরে শেখ হাসিনা কি দীর্ঘকালীন এইভাবে থাকতে পারবেন? যে বাংলাদেশ তো এইটুকু রাষ্ট্র, চীন তো অনেক বড় রাষ্ট্র, অনেক শক্তিশালী রাষ্ট্র, এবং দলাই লামা 1959 সালে যখন এখানে এসেছিলেন তখন ভারতবর্ষের আর্থিক অবস্থা, আর্থিক জোর, তারপরে সামরিক শক্তি কিছুই তেমন ছিল না। কিন্তু কত চাপ সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু দলাই লামাকে আজ পর্যন্ত ফেরত দেয়নি। কংগ্রেস এসছে, এনডিএ এসছে, আবার ইউপিএ সরকার এসছে, এখন বিজেপি সরকার আছে, কাল বিজেপি সরকারে চলে যেতে পারে। যদিও 2026-এ বিজেপি সরকারে চলে যাওয়ার কোনো চান্সই নেই, বরং আরো বেশি মেজরিটি নিয়ে ফিরে আসবে বিজেপি সরকার। এখানে যে তর্কের ক্ষেত্রে যদি ধরেও নি যে এখানে কংগ্রেস গভর্নমেন্ট আসছে, ধরেও নি, শেখ হাসিনার সঙ্গে কংগ্রেসের কি সম্পর্ক আপনি নিজেই বলুন। আপনি কি আমাদের রিজনটা চাপ করেছেন। জি, অজিত দোভাল এবং আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। খলিলুর রহমান যে মানে প্রস্তাবগুলো নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে একটা ঢাকা দিল্লি একটা সমান সমঝোতার ভিত্তিতে দুপক্ষই এগিয়ে যেতে চায়, সেক্ষেত্রে ভারতকে এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে এগোবে। ভারত বলেছে যে আমরা যে কোনো নির্বাচিত সরকার ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে যদি গঠিত হয়, তার সঙ্গে আমরা যেই হোক না কেন তার সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত। এর আগে বিএনপি ছিল, বিএনপির সঙ্গেও আমরা ভারতবর্ষ কাজ করছি। কিন্তু কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে এবং কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের যিনি রাষ্ট্র এখন চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস, তিনি নিজে বলেছেন, এবং তার কিছু কাজকর্ম এমন আছে যেগুলো ভারতবর্ষের উদ্বেগ সৃষ্টি করেছে। যেমন আইএসআই কে এখানে ঢোকানো, তারপরে আইএসআই সেনাকর্তাদের, পাকিস্তানি সেনাকর্তাদের রেগুলার ভিজিট, তারপর জাহাজে করে এই সমস্ত মালপত্র আসা, খাদ্যদাদ্য এলে পরে অসুবিধা নেই, কিন্তু পাকিস্তানে নিজেরই খাদ্য নেই, তো পাকিস্তান খাদ্য বিক্রি করে খায়, পাকিস্তান কি খাদ্য পাঠাবে? 100 কিলো যদি চাল পাঠায় তার মধ্যে 25 কিলো আপনি কয়লা পাবেন। তো তার জবাবে খলিলুর রহমান বলেছেন যে বাংলাদেশ এই সমস্ত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে বলছি, আমরা আন্তরিকভাবে দুঃখিত, এবং ভবিষ্যতে একসঙ্গে চলার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত আমরা সেই পদক্ষেপগুলো নিয়েই চলবো। এটা গেল একটা। দ্বিতীয়, খলিলুর রহমান বলেছেন যে ইন্দো প্যাসিফিক যে এটা আছে সেটার ব্যাপারে আমরা ভারতবর্ষকে পূর্ণ সহযোগিতা করব ইন্দো প্যাসিফিক ইস্যুতে, এবং উপসাগরীয় অঞ্চলে যে নিরাপত্তা যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোতেও আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবো। আর বলেছে এটা ওয়েলকাম, এটা তো হওয়া উচিত।
তারপর হচ্ছে যে উনি একটা বলেন যে আমি সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, বাংলাদেশ জনগণের পক্ষ থেকে আপনাকে বাংলাদেশে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনি বাংলাদেশে আসুন। তখন উত্তরে অজিত দোভাল বলেছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যা, তাতে এখন তো যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, ভবিষ্যতে যদি কোনোদিন সে সময় আসে অবশ্যই বাংলাদেশে যাওয়ার আমার ইচ্ছে রইল। এটা গেল দুজনের কথাবার্তা। তারপরে যখন কথাটা এগোয় তার আগে অজিত দোভাল তাকে থামিয়ে দিয়ে বলেন 15 মাস 15 দিন ধরে আপনাদের ওখানে 77 জন আপনার পাকিস্তানি ব্যক্তি, সেনা অফিসার, ISI এরা এসছে 77 জন। তাদের নামের তালিকা, ছবি, সমস্ত কিছু ফজলুর রহমানের হাতে তুলে দেওয়া হয় এবং যেখানে যেখানে যা যা হয়েছে তার 277টা 277 পিকচার এবং তার সঙ্গে কত পাতার এক্স্যাক্টলি আমি জানি না, একটা নথি দেওয়া হয়েছে। তারপরে বলেছেন জঙ্গিবাদের উত্থান যেভাবে ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে, যেভাবে জঙ্গিদের সমস্ত জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে ভারত তার অসন্তোষ প্রকাশ করতেই পারে। কারণ ভারতের প্রতিবেশী রাষ্ট্র যদি সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হয় তাহলে ভারতের পক্ষে সেটা একটা দুর্ভাগ্যের ব্যাপার এবং সেখানে কিছু অনিশ্চয়তা দেখা দেয়। যেমন পাকিস্তান নিয়ে আমরা সমস্যার মধ্যে রয়েছি, আবার পূর্ব দিকে আর একটা সমস্যা তৈরি হোক, ভারতবর্ষ সেটা চায় না, এটা পরিষ্কার তাকে বলে দেওয়া হয়। তারপর একটা বলা হয় শেখ হাসিনার যে বিচার, এই যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের যে বিচারটা হয়েছে সেটা ভারতবর্ষ স্বীকৃতি দেয় না এবং যেভাবে বিচারটা হয়েছে সেই বিচারটা কোনো আন্তর্জাতিক কোনো দেশ এই বিচারকে মান্যতা দেবে না। কারণ যার বিরুদ্ধে বিচার হচ্ছে তিনি উপস্থিত নেই, তার সপক্ষে তার নিয়োগকৃত কোনো উকিল নেই বা কোনো লয়ার বা আইনজীবী যাই বলুন নেই। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষে ঠিক করা লয়ার এবং রাষ্ট্রপক্ষই একটা মামলা চালাচ্ছে, মানুষ আগেই আন্দাজ করে নিয়েছিল এবং ভারতবর্ষও আন্দাজ করেছিল যে এটা কি হতে যাচ্ছে। এখন যে মামলার রায় মানুষ আগেই ঠিক করে নেয় যে এই মামলার রায় এই হতে পারে, তাহলে সেই মামলা কতটা নিরপেক্ষ হয় সেই নিয়ে তো প্রশ্ন চিহ্ন থেকেই যায়। তা বলছে এখন যদি ভারত সবসময় চায় যে ইনক্লুসিভ একটা নির্বাচন হোক, শান্তি ফিরে আসুক, একটা গণতান্ত্রিক সরকার গড়ে উঠুক, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে এবং ভোটটা অবিলম্বে হওয়া উচিত, ইনক্লুসিভলি ভোটটা হওয়া উচিত, অন্তর্ভুক্তিমূলক ভোটটা হওয়া উচিত। আর আমাদের যা মানে এটা মেইন করেছে কি আওয়ামী লীগের নামে যে নিষেধাজ্ঞা আছে, আওয়ামী লীগ, হ্যাঁ। তারপরে উনি যেটা বলেন যে আমাদের যা স্পেকুলেশন, আগে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা যেটা নিচে নেমে গেছিল, আপনাদের এই বর্তমান সরকারের কাজকর্মে সেই আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন পুনরায় ফিরে এসছে। এখন আমাদের যা স্পেকুলেশন তাতে 50 থেকে 55% ভোট যদি এখন হয় তাহলে আওয়ামী লীগের এতেই পড়বে। আমি বলছি না যে আওয়ামী লীগের হয়ে আমি প্রচার করছি, আমি বলছি আমাদের গোয়েন্দাদের যে স্পেকুলেশন, আমি সেই স্পেকুলেশনের কথা বলছি, যেহেতু 1-to-1 এখানে কথা হচ্ছে তাই আমি বলছি। দিল্লি ব্লাস্ট নিয়ে একটা কথা হচ্ছে, এখানে আমি একটু বলি যে আপনাদের মিডিয়াগুলো বাংলাদেশের সংশ্লিষ্টতার কথা নানান ভাবে বলছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখনো সেটা বলা হয়নি। সত্যি কি বাংলাদেশের কোনো যোগাযোগ সেখানে ছিল? যে আপনারা কি জেনেছেন, কতটুকু জেনেছেন? দেখুন, বিভিন্ন কাগজে বেরিয়েছে
আমি সবার আগে যে কাগজটা বেরিয়েছিল সেটা হচ্ছে ডেকান ক্রনিকল। সন্ত্রাসী হামলার পথ অনুসরণ করতে গিয়ে ভারতীয় সংস্থাগুলি আবিষ্কার করেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীরভাবে জড়িত। সংস্থাগুলি বিস্ফোরণের কয়েকদিন আগে লস্করে তৈবার এলইটি শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের বাংলাদেশি সরকারি কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে। দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক পাকিস্তান ভিত্তিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকায় বনানীতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন ও সাইফ যোগ দিয়েছিল। সাইফ পাকিস্তান থেকে ভার্চুয়ালি সভায় যোগ দিলেও বাংলাদেশের 7 জন ব্যক্তি সশরীরে উপস্থিত ছিলেন সেই ভিডিও কনফারেন্সে। এরা হলেন নিষিদ্ধ ইসলামিক গোষ্ঠী হিজবুত তাহরির HUT এর ঢাকা প্রধান জুবাইর আহমেদ চৌধুরী, সাইফের ডান হাত, এবং মার্কাজি জামিয়াত আহলে হাদিসের সাধারণ সম্পাদক ইবতিসাম এলাহি জাহির, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি, ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এবং HUTর সমন্বয়কারী মোহাম্মদ আজাজ, জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের এবিটির প্রধান হাফিজ সুজাউদ্দৌলা এবং হাফিজ আলী ফজলু এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ। সূত্র মতে বৈঠকের পর নভেম্বরের গোড়ায় বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি দল মুর্শিদাবাদ হয়ে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য লোকেদের প্রশিক্ষণ দেওয়ার কাজ ছিল। গান্ধীজির নীতি আজকে আর মানে না। আমাদের দেশে এখন নীতি হয়ে গেছে যে আমার দেশে যদি কোনো হুমকি আসে, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্ন যদি ধাক্কা খায়, তাহলে পরে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরে নেওয়া হবে। সুতরাং বাংলাদেশ এটা করছে। এটা কি ভারত আর ইসরায়েলের আছে না, যে আপনারা যদি অ্যাক্ট অফ ওয়ার, হ্যাঁ, আর কোনো ঘোষণা কিছু হবে না। কোনো ঘোষণা, আমি বলছি না, যে কোনো দিন হয়তো দেখবেন যে পাকিস্তানের সঙ্গে লেগে গেছে, যে কোনো দিন। যার জন্য পাকিস্তান এখন থেকেই খুব তৈরি হচ্ছে। তৈরি কি হবে, অর্ধেক তো গুড়িয়ে দিয়েছে, নূর খান এয়ারবেসটাই তো গুড়িয়ে দিয়েছে। তৈরি কি হবে? তৈরি হওয়ার আর কিছু নেই। আরেকটা কথা বলি, আমাদের দেশের মানুষ জানতে চায় যে আপনারা আমাদের বর্ডারের কাছাকাছি এসছেন, সেটার কি ইঙ্গিত পাচ্ছেন? কেন আমাদের বর্ডারের পাশে আপনাদের 3টা ঘাঁটি গ্যারিসন আপনারা তৈরি করলেন বা সেনা মোতায়েন করলেন? এই ধরনের আমাদের দেশের ভিতরে একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। আপনার জানা মতে এগুলোর কি কারণ হতে পারে? এটা নাকি স্বাভাবিক কারণেই আপনাদের নিয়মিত যে বিপদটি হয় দেশের নিরাপত্তা রক্ষার স্বার্থে, বা বাংলাদেশ নিয়ে আপনাদের দেশে কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা? জি প্লিজ। অবশ্যই আছে। এত বছর তো ছিল না, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, এমনকি বিএনপি প্রথম অবস্থায় যখন ক্ষমতায় ছিল 2004 সালে যখন ক্ষমতায় বিএনপি ছিল, তখনও কিন্তু আমাদের বাংলাদেশ সীমান্ত কিন্তু এত টাইট ছিল না। তার জন্য বাংলাদেশ থেকে প্রচুর লোক ঢুকেছে, এখানে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। তার জন্য এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, নাগরিকত্ব বাছাই হচ্ছে, যার জন্য আমাদের বাংলাদেশে হু করে লোক পালাচ্ছে ভারতবর্ষ ছেড়ে। কারণ যদি স্বেচ্ছায় চলে যাও, আর যদি ধরা পড়ো তাহলে কনসেন্ট্রেশন ক্যাম্পে চলে যাবে। তো এখন এই অবস্থাটা হঠাৎ সৃষ্টি হলো কেন? 3 দিনে ঢাকা দখল করে বা কলকাতা দখল করে নেবো, আমরা অশান্ত, আমরা 4 দিনে কলকাতা দখল করে নেবো। হ্যাঁ, তো কতগুলো আমার বয়সী বুড়ো, আধা বুড়ো, তারা বলছে আমরা এখনো প্রস্তুত, আমরা লড়তে, আমরা 4 দিনে কলকাতা দখল করে নেবো। এই কথাটাই আমরা শুনবো। আমরা আপনাদের দেশের লোকজনের উদ্বেগ উৎকণ্ঠা কি, আমাদের দেশ থেকে যে আপনারা হুমকি মনে করছেন কিনা, আমি একটু দর্শকের একটু কিছু কমেন্টস দাদা একটু নিয়ে নিই। অবশ্যই। জি মাওলানা দায়, আমরা সবাই আসল কাজে মন দিন। জামাত বিএনপি গ্রামীণ ধ্বংস করছে, আপনারা বসে তো আছেন কেন? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে মাওলানা দায়। ইউনূসের দেশ বিক্রি শেষ, বন্দর বিক্রি শেষ, এখন তার পালাবার পালা। জি ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনাকে কাউকে আনতে হবে না, সেই নিজে আসবে বীরের মতো বেশে দেশের রাষ্ট্রনায়ক হয়ে। ধন্যবাদ আপনাকে। এগুলো দর্শক বলছেন, কেউ বলছেন
ইসমাইল ভাই একমাত্র সংবাদ, এইমাত্র সংবাদ পেলাম আসিফ নজরুল সাহেব নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন শেখ হাসিনাকে ফেরত আনার জন্য। আচ্ছা ঠিক আছে। আরেকজন বলছেন ইসমাইল ভাই তরুণ দাদাকে কমেন্ট গুলো শুনান, উনি খুশি হবেন। জি ধন্যবাদ আপনাকে। আরেকজন বলছেন যে তরুণ দাদাকে শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে। কেউ বলছেন একদম ঠিক বলেছেন ভাই, ধন্যবাদ আপনাকে। ইউনূসের দেশ বন্দর বিক্রি শেষ, ধন্যবাদ আপনাকে। ভাই আজ শুনলাম আদালতের তত্ত্বাবধায়ক সরকার আইন পুনর্বহাল হয়েছে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার আইন পুনর্বহাল হয়েছে আগামী সংসদ নির্বাচন, অর্থাৎ এইটা না, নেক্সট 14তম সংসদ নির্বাচন থেকে বলা হচ্ছে যে কার্যকর হবে। জি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটাই ঠিক, আর সবকিছু মিথ্যা নাটক এই দেশে এখন হয়। জি ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশি, ওনাকে সবাই ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানিয়েছে। জি দক্ষিণ এশিয়ার জঙ্গি মুক্ত করতে ভারতের ভূমিকা অপরিহার্য, ধন্যবাদ আপনাকে। সেন্ট মার্টিন শেষ, চট্টগ্রাম বন্দর বিক্রি শেষ, ইউনুসের সাফল্য। প্রশ্নটা মূর্খের মতো করলেন কি ভাইয়া? প্রশ্নটা একটু যদি আবার বলে দেন ভালো হলো। তরুণদার কাছে প্রশ্ন, বাংলাদেশের মানুষ আর কতদিন বা মাস একটা বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করবে দেশের ভিতরে জঙ্গি ঢুকে? হ্যাঁ, তরুণদা সেটা বলতে পারবে না, কিন্তু তারা আমাদের দেশ নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা সেটি জানতে চাইবে। শেখের বেটির এই রায়ে আমি কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ ইসমাইল ভাই। জি ধন্যবাদ আপনাকে। অনেক অনেক কমেন্টস দাদা, আপনি ঠিক আছে, আপনি বলতে থাকুন, আমি দেখাতে থাকি। আপনি এবার বলবেন যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টাকে কিছু কিছু উদ্বেগ উৎকণ্ঠার কথা আপনি বলেছেন। 7 সিস্টার নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা কিছু কথা বলেছেন, চিকেন নেক নিয়ে আমাদের দেশের ভিতরে এনসিপির নেতারা কথা বলছেন, সেটা নিয়ে আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা? বা আমাদের যে 4 দিনের কলকাতা দখলের কথা বলেছে, এটা হয়তো কথার কথা, কিন্তু দখল কি করবে বা করতে যাবে এই ধরনের কোনো চাপ অনুভব করছেন কিনা, বা ভারত সরকার চাপে আছে কিনা বাংলাদেশ নিয়ে? এক ধরনের উত্তেজনা, যেমন পাকিস্তানের সাথে এক ধরনের ঘনিষ্ঠতার কথা কেউ কেউ বলছেন, বাংলাদেশের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতা, তো ভারতের সাথে পাকিস্তানের একটা শত্রুতা আছেই, বর্ডার নিয়ে নানান সমস্যা নিয়ে, কাশ্মীর নিয়ে, সেটা আছেই। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে পাকিস্তানের যদি ঘনিষ্ঠতা হয়, আপনার বিশ্লেষণ কি প্লিজ? দেখুন, এখন মেলায় হারিয়ে যাওয়া বড় ভাই এখন ছোট ভাইকে পেয়েছে, তো তা ভাবছে যে ঠিক আছে, আমার ছোট ভাইকে ফিরে পেয়ে ছোট ভাইকে নিয়ে, এখন আমি তো ন্যাংটো হয়েছি, ছোট ভাইকে ন্যাংটো তাই। এখন দেখুন, আপনারা যে কথায় কথায় বলেন, নেই বাংলাদেশের মানুষ কথায় কথায় বলেন যে আমরা কারোর দাসত্ব করব না, আমরা সম্মানের সঙ্গে আমরা বাঁচবো। সেই সম্মানের দিকেই তো, দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্যই তো শেখ হাসিনা দেশটাকে নিয়ে এগিয়ে চলেছিলেন। আজকে এই যে বাংলাদেশে এই যে 15টা মাস হয়ে গেল, 15 মাস প্রায় 17 দিন 18 দিন, একটা টিউবওয়েল পুঁততে পেরেছে এই সরকার? 16 বছরে দেশটাকে কোথায় নিয়ে গেছিলেন শেখ হাসিনা, সেই জায়গা বাংলাদেশের মানুষের বিষয় করতে পারলে তাহলে 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 না না না, আমার প্রশ্ন আছে, তাহলে এই দাসত্ব থেকে মুক্তি আসবে কি করে? দাসত্ব থেকে মুক্তি তো আপনারাই চাইছেন না। সে মানুষটাকে, যে মানুষটা দেশটাকে তৈরি করছিল, যে মেট্রো রেল করেছে, ফ্লাইওভার করেছেন, কানেক্টিভিটি এত ভালো করে দিয়েছে, দেশের রপ্তানি ওপরে তুলে দিয়েছে, যে জিডিপি কে ওই জায়গায় 6.5% তুলে দিয়েছিল, সেই ভদ্রমহিলাকে আপনারা একটা গুজবের পেছনে দৌড়ে আপনারা ভদ্রমহিলাকে সে দেশ থেকে উৎখাত করে ছেড়ে দিলেন। এখন আপনাকে আরেকটা কথা বলি, ধরেন শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার কি চিরজীবন বাংলাদেশে থাকবে? ভারত বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশ ভারতের প্রতিবেশী, বাংলাদেশ ভারতের প্রতিবেশী, ভারত বাংলাদেশের প্রতিবেশী, প্রতিবেশী তো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে আপনাদের পলিসি কি হবে? পলিসি যেটা আমার যেটা মনে হয়, পাকিস্তানের সঙ্গে যে পলিসি আছে জি সেই পলিসি থাকবে। আমরা আগে একদিকে শত্রু নিয়ে থাকতাম পশ্চিমে, এখন আমরা পূর্ব পশ্চিম দুদিকেই শত্রু নিয়ে থাকবো। আমরা অনেকটা ইসরায়েলের মতোই কিন্তু আছি, স্টেট অফ ইসরায়েল। আমাদের চারদিকে কিন্তু শত্রু, এদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, পেছনে নেপাল, নেপালকে সামলায়, শ্রীলঙ্কাকে সামলাই তো নেপাল উঠে যায়, নেপালকে সামলাই তো মায়ানমার আবার হয়ে যায়। মানে ভারতবর্ষ কিন্তু শান্তিতে নেই। তারপরে হচ্ছে ইন্টারনাল যে গন্ডগোল গুলো আমাদের আছে, মাওবাদী আছে, তারপর আপনার জঙ্গি গোষ্ঠী বিভিন্ন আছে, তারপর আমাদের এখানে সমস্ত লিবারেলস কিছু আছে যারা ডিপ স্টেটের অংশ।
আমি একবার একটা ভিডিও করেছিলাম, সেখানে 7 জনের ছবি দেখেছিল, 7 জন সাংবাদিক। তারা গত 2 মাস ধরে নিউ ইয়র্কে পড়ে রয়েছে। কত মাইনে পায় দাদা? 1.5 মাস ধরে ছুটি নিয়ে নিউ ইয়র্কের মতো হোটেলে তারা রাত্রিবাস করছে, খাচ্ছে যাচ্ছে, ফুর্তি করছে, ঘুরে বেড়াচ্ছে, এবং ওখান থেকে সমস্ত অ্যান্টি ইন্ডিয়ান, মানে অ্যান্টি মোদি সমস্ত আপনার ভিডিও তৈরি করছে। আর যেহেতু আমাদের এখানে কথা বলার কোনো স্বাধীনতা, সব স্বাধীনতা আছে, তাই আমাদের সরকার কিন্তু কোনো ভিডিওকেই ব্লক করে না, কোনো চ্যানেলকে ব্লক করে না। সবার স্বাধীনতা আছে কথা বলার। বিরুদ্ধে কথা বলছে, বলুক, ঠিক আছে, মানুষ বুঝে নেবে। তা মানুষ তার যোগ্য জবাব দিয়ে দিয়েছে। হরিয়ানায় ভোট জিতলো, তারপর আপনার বিহারে ভোট জিতলো, এবার পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গ আশা করি জিতে যাবেন। আচ্ছা দাদা, আপনাদের মানুষের যদি ক্ষোভ থাকতো, দেশের মানুষের ভিতরে যদি অনেক ক্ষোভ বিভেদ থাকতো, আছে, দেশের ভিতরে মাওবাদী আছে, পাঞ্জাবিরা আছে, কোনো কোনো প্রদেশ আবার স্বাধীন হতে চায়, সেই ধরনের একটা দ্বন্দ্ব আছে। আবার বহিঃশক্তির ওটা আক্রমণ, মিটে গেছে, ওটা মিটে গেছে। ওটা মিটে গেছে। খালিস্তান মিটে গেছে, হ্যাঁ, খালিস্তান মিটে গেছে। কিছু আছে আচ্ছা, ওই কানাডায় বসে থাকে। হ্যাঁ, কানাডায় আছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমেরিকার সাথে আপনাদের এখন বর্তমান সম্পর্কটা কি? কিছুদিন আগে এক ধরনের তলানিতে পৌঁছেছিল, ওই ট্যারিফ নিয়ে, ট্যাক্স নিয়ে, ভ্যাট নিয়ে কি কি করেছিল ডোনাল্ড ট্রাম্প সাহেব। এখন আবার আপনাদের সাথে দেখে যে একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে সম্ভবত। এখন কি আবার ঘনিষ্ঠতা বাড়ছে ট্রাম্প প্রশাসনের সাথে? আমি প্রশ্নটা আসছি, তার আগের প্রশ্নটা আমি ফেলে এসেছি, যেটা জি বলেন। ঘুরে গেছিল প্রশ্নটা, আমরা দুজনেই খেয়েই হারিয়ে ফেলেছি। সেটা হচ্ছে এই সীমান্তে নিরাপত্তা বাড়ানো। সীমান্তে নিরাপত্তা এই কারণে বাড়ানো হচ্ছে যে আমার পাশের বাড়িতে যদি দেখা যায় যে ডাকাত বাস করছে, আমি আমার বাড়িতে কিন্তু গ্রিলটা লাগাবো প্রথম। এটা আমার দায়িত্ব, আমার সুরক্ষার জন্য। ভারতবর্ষ বর্ডার গুলোকে স্থায়ী করে দিয়েছে, সিল করে দিয়েছে। এখন ইলেকট্রিক ফেন্সিং হচ্ছে। চিরকাল তো আর লাখে লাখে সৈন্য রাখা যাবে না, ইলেকট্রিক ফেন্সিং হচ্ছে। তো ওপারে 50 ফিট না 100 ফিটের পরে একটা বেড়া থাকবে, সেখান থেকে 150 ফিট কি 100 ফিট পেছনে ইন্ডিয়ান সয়েলে আপনার ইলেকট্রিক্যাল ফেন্সিং হচ্ছে। 60 ফুট উঁচু ইলেকট্রিক্যাল ফেন্সিং, যেটা আপনার এতে আছে, মেক্সিকোতে যেটা বসাচ্ছে আমাদের ট্রাম্প প্রশাসন, মেক্সিকো সীমান্তে, সেটা আমাদের এখানেও হচ্ছে। কারণ ভয় না দেখালে পিঠ আসবে না, মানে বন্ধুত্ব আসবে না। তাই আমাদের সীমান্ত, আমাদের ঘর, আপনি যখন বাড়ি থেকে বেরোন, তখন আপনার ঘরে তো আপনি তালা চাবিটা দিয়ে বেরোন। অবশ্যই। আমি তো দিয়ে বেরোই। তাহলে আমি আমার ঘরটা তালা চাবি দিয়ে যাব, অথচ দেশটাকে অসুরক্ষিত করে দিয়ে দেশটাকে খুলে রেখে দেবো আমি? আমার দেশের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন করবো? আর অতিথির কথা বলছেন, শেখ হাসিনা অতিথি দেব ভব আমাদের কাছে। আমরা ওনাকেও ফেরত দেইনি। রাজা বদলায়, এখানে নীতি বদলায় না ভারতবর্ষে। সে যে সরকারই আসুক, সে এনডিএ আসুক, কংগ্রেস আসুক, বিজেপি আসুক, তারপর অন্য এবিসিডি যে পার্টি আসুক না কেন, নীতি ভারতবর্ষের একটাই, সেটা হচ্ছে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সপক্ষে ভারতবর্ষ দাঁড়িয়েছিল, এবং আজীবন মুক্তিযুদ্ধের সঙ্গেই থাকবে ভারতবর্ষের, এটাই হচ্ছে নীতি। ফলে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরবর্তী প্রজন্মের যদি কেউ আসে, যদি সুস্থির বাংলাদেশ থাকে এবং ভারতের পক্ষে উদ্বেগজনক না হয়, তাহলে ভারতবর্ষ সাপোর্ট করবে। এবং শেখ হাসিনা যতদিন এখানে থাকতে চান, ততদিনই থাকবে এখানে। যদি 10 বছর থাকতে হয় 10 বছর থাকবে, রাজারালি থাকবে। যদিও তো আমি আশা করি ততদিন হবে না। হ্যাঁ, এবার যেটা আপনি বলছিলেন সেটা হচ্ছে যে আমেরিকার সঙ্গে আমাদের যে একটা ট্যারিফ নিয়ে একটা হচ্ছিল, এটা হচ্ছে ট্রাম্পের খেলা। এবং ট্রাম্প প্রথমে বললো কি, আমি তোমার উপরে 100% চাপিয়ে দিলাম, কি 50% চাপিয়ে দিলাম। তারপরে আমি বললাম ঠিক আছে, অনেক দরাদরির পর আমি 25% আমি কমিয়ে দিলাম। তাহলে ওকে কি বলবে যে ওই বাবরে, আমার তাহলে 50% ছিল 25% হয়ে গেছে। আসলে কিন্তু ও কিন্তু 12% থেকে 25% করে নিল। ভারতবর্ষ সেটা জানতো। ভারতবর্ষ ট্যারিফ নিয়ে খুব একটা বেশি কিন্তু মাথা ঘামায়নি। ভারতবর্ষ কি বলেছিল যে আমি দুটো সেক্টর তোমায় ছাড়বো না, একটা হচ্ছে আমার ডেয়ারি সেক্টর, একটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। কারণ আমাদের দেশের 75%
মানুষ, এই 70% 75% মানুষ এই দুটো সেক্টরের উপরে টিকে আছে, কৃষি আর দুগ্ধজাত পণ্য। এই দুটো সেক্টরে যদি আমরা বাইরের কোম্পানিকে অ্যালাউ করি, তাহলে আমার দেশের মানুষের আর্থিক সংকটের মধ্যে পড়বে, আর দেশের ডলারও যাবে। আমি যখনই মালটা কিনবো আমার তো বৈদেশিক মুদ্রা খরচা হবে, তো তা আমি কেন, আমার ঘরে যখন রয়েছে আমি কেন কিনতে যাবো? আমার প্রতি বছর 30 লক্ষ টন মেট্রিক টন আমাদের নষ্ট হয়ে যায়। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে প্রতি বছর 30 লক্ষ মেট্রিক টন খাবার নষ্ট হয়ে যায়। তা আমরা কেন আবার বাইরের দেশের এগ্রিকালচারকে আমরা ঢুকতে দেবো? এই দুটো ছাড়া এবার বলেছিল যে রাশিয়া থেকে তেল আনা বন্ধ করতে হবে। আমরা বলেছিলাম না, রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু। আর এক সময় তোমরাই বলেছিলে, বাইডেন প্রশাসনই বলেছিল যে রাশিয়া থেকে তেল আনুন, আমরা তো এই করে দিয়েছি, স্যাংশন চাপিয়েছি। এখন তেল যদি, রাশিয়ার তেল তো ক্রুড অয়েল, তো ক্রুড অয়েল সংশোধন মানে রিফাইন করার জন্য সিস্টেম ভারতবর্ষ ছাড়া অন্য খুব দু একটা দেশে রয়েছে। চীনে আছে, আর ভারতে আছে ম্যাক্সিমাম। ক্রুড অয়েলটাকে আপনার 4 রকমের ফাইন অয়েল তৈরি করা, মোবিল বাদ দিলে পরে 4 রকমের ফাইন অয়েল। তা ভারতবর্ষ তখন থেকে কিন্তু তেল নিতে শুরু করলো। আগে নিত 3%, টোটাল ইম্পোর্টের 3%, সেটা বাড়তে বাড়তে গিয়ে দাঁড়ালো 47%। তারপর ট্রাম্প এসে ঘোষণা করলো, ট্যারিফ যখন এ করলো তখন ট্রাম্প বললো যে তেল নেওয়া বন্ধ করতে হবে, নইলে আগে 25 ছিল, আমি 25% আরো ট্যারিফ বাড়িয়ে দেবো, হয়ে গেল 50। ভারত বললো ট্যারিফের কথা খেলবি তো? ভারতবর্ষ শুরু করলো, আমি বললো ঠিক আছে, আমিও সমস্ত মালপত্র পাঠানো বন্ধ করে দিলাম, তোমার মাল আমি নেবো না, আমি তোমার মাল বেচবো না। আমি দোকান খুলেছি, আমি দোকান কালকে থেকে বন্ধ করে দিলাম, মাল বেচবো না। তুমি কি করবে? এবার সবকিছু পাবে, ধরুন তেল ফেল ডাল পাল এদিক ওদিক থেকে জোগাড় টোগাড় করে নিল, মশলা কোথায় পাবে? ইন্ডিয়ান মেডিসিন হচ্ছে মেডিসিন হাব, সারা পৃথিবীতে মেডিসিন, ইন্ডিয়ান মেডিসিন চলে। সেই মেডিসিন যখন বন্ধ হয়ে যাবে, জেনেটিক মেডিসিনটা বন্ধ হয়ে যাবে, এখন যেমন মানে হাহাকার পড়ে গেছেন, কি অবস্থা হবে দেশের? ওই চাপ সহ্য করতে না পেরে তারপরে ট্রাম্প বারবার ফোন করছে, 5 বার ফোন করেছে, নরেন্দ্র মোদী ফোন তোলেননি। তার একটাই কারণ হচ্ছে মানে ট্রাস্টটা ভেঙে গেছে ট্রাম্পের উপর থেকে। একটা ট্রাস্ট গড়ে উঠতে গেলে না অনেক সময় লাগে। এই যে 56 বছর ধরে একটা ট্রাস্ট তৈরি হয়েছিল ভারত আমেরিকার মধ্যে, যে 71 সালের যুদ্ধের পর থেকে এতগুলো বছর ধরে, ট্রাম্প এই 1-1.5 বছরের মধ্যে সে সব শেষ করে দিল। অথচ ট্রাম্পের জন্য মোদিজি কি করেননি? হাউডি মোদি থেকে এখানে আপনার জয় ভারত পর্যন্ত, গুজরাটে স্টেডিয়ামের মধ্যে জয় ভারত পর্যন্ত, জয় ট্রাম্প জয় ভারত করে কি সম্মান দিয়েছিল, তার এই প্রতিদান হলে পরে তাহলে তো এখন তো সম্পর্ক নিচের দিকে নামবেই। এই সম্পর্ক ঠিক হতে গেলে আরো 54 বছর যাবে, 56 বছর যাবে। এখন শেষের দিকে কি হলো, এখন ট্রাম্পের হাতে আর কোনো ক্ষমতা নেই ঠিক এই মুহূর্তে। আমি যেটা বারবার ভিডিওতে বলি, এখন দেশ চালাচ্ছে হচ্ছে জেডি ভান্স, মার্কো রুবিও, কংগ্রেস রিপাবলিকান এক হয়ে। কারণ তারা বুঝে গিয়েছে পৃথিবীতে যদি শক্তিধর দেশ হিসেবে আমাদের টিকে থাকতে হয়, এবং 37 ট্রিলিয়ন ধার যেটা আমাদের হয়েছে, সেই 37 ট্রিলিয়ন ধার যদি ট্রাম্পের হাতে থাকে, তাহলে ওটা 45-47 ট্রিলিয়নে চলে যাবে, দেশে দুর্ভিক্ষ লেগে যাবে। ট্রাম্পকে বলা হলো, যদি তুমি, মানে যেটা আমাদের কাগজে বেরিয়েছে এবং CNN এটা ব্রডকাস্ট করেছিল, আমার কাছে ক্লিপিংসটাও আছে, আমি আপনাদের পাঠিয়ে দেবো খুঁজে। তো CNN রিপোর্ট করেছিল যে ট্রাম্পকে বলা হয়েছে আপনি কোনো এক্সিকিউটিভ অর্ডার সই করবেন না, আর সোশ্যাল মিডিয়ায় আপনি জবাজব দেখে দেবেন না। এখন থেকে যা করবে কংগ্রেসের অনুমতি নিয়ে করবে। তাছাড়া হচ্ছে আপনার সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে ট্যারিফ নিয়ে, সেটা তো হারার একটা চান্স রয়েছে ট্রাম্পের। ফলে এবার মার্কো রুবিও এবং জেডি ভান্স এসে ভারতের সঙ্গে একটা মানে কি বলে, একটা ওটাই কি সম্পর্ক উন্নয়নের একটা প্রচেষ্টা করতে শুরু করলো। এখন ভারতের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে তুমি পা তুলে নাও, তোমার ট্রেড ডিল আমি সাইন করে দেবো। ওই ট্যারিফ আমার বড় সমস্যা নয়, হ্যাঁ তোমার 25% 50% ট্যারিফ আমি নেবো না,
একটা যুক্তিযুক্ত ট্যারিফ বসাও, আমি নিশ্চয়ই করব, বিবেচনা করব। তারপরে দেখুন আপনার তুলসী গ্যাবার্ডের আপনার ওই বক্তব্য যে আমরা প্রচুর এরকম অর্থ ব্যয় করেছি বিভিন্ন দেশে, আমরা করেছি, করে আমাদের কি পেয়েছি, আমরা পেয়েছি মৌলবাদকে আমরা প্রশ্রয় দিয়েছি, দেশগুলো ধ্বংস হয়ে গেছে, ফলে আমরা আমাদের নীতি থেকে সরে আসছি। কারণ আমেরিকানরাও বুঝেছে যদি ভারতীয়দের মধ্যে আমরা নিজেদের মধ্যে আমাদের 546টা দল আছে আমার ভারতবর্ষের মধ্যে, যখন ভারতবর্ষের উপরে কোনো আঘাত আসবে না তখন সব শেয়ার এক হয়ে যাবে, হুক্কা হুয়া করতে লেগে যাবে। শেখ হাসিনা থাকার পর প্রসঙ্গে যখন সর্বদলীয় বৈঠক ডাকা হলো, সবাইকে বলা হলো আপনারা লিখে দিন, কাউকে হয়তো বললো না আমি সমর্থন করি না, সবাই এক বাক্যে লিখে দিয়েছিল। তাই সেরকম আমেরিকাও বুঝে গিয়েছে যে আমাদের এক হতে হবে, রিপাবলিকান আর ডেমোক্র্যাট আমরা ঝগড়া করলে আর হবে না, ট্রাম্পকে থামাও। ট্রাম্পকে বলা হলো আপনি যদি এগুলো করেন তাহলে ইমপিচমেন্ট প্রস্তাব আনবো, আর যদি সসম্মানে থাকতে চান তাহলে চুপ করে বসে থাকুন। তারপর থেকে দেখুন ট্রাম্প একটাও এক্সিকিউটিভ অর্ডার সই করেনি, আর সোশ্যাল মিডিয়ায় ঝটপট হয়ে লেখা ওগুলোও বন্ধ হয়ে গেছে। এখন আস্তে আস্তে সম্পর্কটা ঠিক হচ্ছে। হ্যাঁ, ট্রুথ সোশ্যাল, এখন আস্তে আস্তে, হ্যাঁ ট্রুথ সোশ্যাল, এখন আস্তে আস্তে সম্পর্কটা ঠিক হচ্ছে। সম্প্রতি দেখলাম যে 254টা আইটেমের উপরে ট্যারিফ একেবারে তুলেই দিয়েছে, তার মধ্যে ওষুধও রয়েছে এবং কিছু আপনার এও রয়েছে, কি বলে বীজ ফিজের এগুলো রয়েছে, সেগুলোও তুলে দিয়েছে। আচ্ছা, সেগুলো ভালো, পজিটিভ, ভালো, এখন সম্পর্ক ভালো না? আচ্ছা, সম্পর্ক ভালো না, আমি বলছি ওয়েলকাম করছে, ঠিক আছে, ভালো, তুমি তুলে দিয়েছো, ভালো। আর আমি বলছি আপনাকে, দেখবেন যে এই যে ট্যারিফটা এসে দাঁড়াবে ঠিক দু চার দিনের মধ্যে, 7-এর মধ্যে হয়তো ট্যারিফটা ঘোষণা হয়ে যাবে। আমি বলেছি খুব বেশি হলে 12% কি 12.5%-এর বেশি যাবে না। আমাদের 4 দিনে যে কলকাতা দখলের কথা বলা হয়েছে, এগুলো আমাদের চাচা বলেছেন মানে ক্ষোভে দুঃখে এক ধরনের মানে উনি যখন সেনাবাহিনীতে ছিলেন তখন সেই ভাবটা উনি রেখেছেন আর কি, এখন বয়স হয়ে গেছে সেটা বলছেন, এটা তো আপনারা কিছু মনে করবেন না। এখন অজিত দোভাল এবং আমাদের ডক্টর খলিল রহমান সাহেবের সাথে আর কখন বৈঠক হতে পারবে, আমাদের খলিল সাহেব কখন দেশে ফিরবেন, আপনি সাংবাদিক হিসেবে আর জানা আছে কিনা আপনার? আজকে ফেরার কথা ছিল, এটুকু জানতাম আমি, কিন্তু উনি রাতও থেকে গিয়েছেন একটাই কারণে, সেটা হচ্ছে ডক্টর জয়শঙ্কর আজকে রাত্রিবেলা ফিরে আসছেন রাশিয়া থেকে। ওনার একটা ইচ্ছা আছে ডক্টর জয়শঙ্করের সঙ্গে উনি একবার দেখা করবেন। সম্ভবত একটা ফিলার পাঠানো হয়েছিল, ডক্টর জয়শঙ্কর বলেছেন ঠিক আছে আমি দেশে ফিরে ওনাকে তাহলে ওয়েট করতে বলুন, আমি তাহলে দেখা। আমার মনে হয় সেই জন্যই উনি মানে আমাদের দেশে রয়ে গেছেন, কালকে সকালবেলা হয়তো দেখা করে তারপর উনি হয়তো ফ্লাইট চলবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা আপনার সাথে আবার যুক্ত হতে চেষ্টা করবো, আপনার বিশ্লেষণ শোনার চেষ্টা করবো যে মিটিং হয়েছে কিনা বা হলে কি ধরনের আলোচনা হয়েছে, সেগুলো আপনার কাছ থেকে জানতে চাইবো। ঠিক আছে, আপনি আমাদেরকে একটু সময় দিবেন। আপনার যে বক্তব্যগুলো আমরা প্রায় শুনি, বাংলাদেশের মানুষও শুনে, আমিও শুনেছি, বহু আপনার বক্তব্য শুনেছি, আপনার কথা শুনি, আপনার চেয়ার পরিবর্তন হয়েছে, চেহারা পরিবর্তন হচ্ছে, কথা বলার ধরন পরিবর্তন হচ্ছে, বিশ্লেষণ ক্ষমতা বাড়ছে। যাই হোক, বাংলাদেশেও আপনার অনেক বক্তব্য আছে। আমরা এই যে দর্শক কমেন্ট, জি, আবার অনেক আছে যারা আমাকে গুজববাজ ট্যাগ দিয়ে দিয়েছে, তাদেরও আমি তাদের দোষ দিই না। এই ব্যাপারে আপনার কোনো ব্যাখ্যা আছে কিনা? জি জি প্লিজ। দোষ দিই না এই কারণে যে ধরুন আমি একটা ঘটনা বললাম, আজকে বললাম যে শেখ হাসিনা খুব শিগগিরই ফিরবেন, কথার কথা বলছি, এটাকে সিরিয়াস নেবেন না। এবার দর্শকরা মনে করবেন যে আমি হয়তো কাল পরশুর মধ্যেই ফেরার কথা বলেছি। এবার যখন 7 দিন হয়ে গেল, যখন ফিরছে না, তখন বললে এটা গুজব মারছে। এরপরে যখন দেখা গেল যে 1 মাস 1.5 মাস বাদে ঘটনাটা ঘটলো, আলটিমেটলি ঘটনাটা যখন ঘটলো, তখন এখন অনেকে লেখে আপনাকে আমরা ভুল করে গুজববাজ বলেছিলাম, আমাদের ক্ষমা করবেন। এখন অনেকে লেখে, আবার কেউ কেউ এখনো লিখে যায় ইচ্ছে করে। একজন আমার লিখেছে, কাকু আমাকে আপনার খুব ভালো লাগে, ওই জন্য আমি গুজববাজ বলি, আমি আনন্দ পাই। লেখো, আমি লেখো, যাতে আনন্দ পাও লেখো, সবার স্বাধীনতা আছে বক্তব্য পেশ করার, তো লেখো। ভালো মন্দ মিশিয়ে থাকবে মানুষ, সবাই কি ভালো হবে আর সবাই মন্দ হবে?
তবে ভালোর সংখ্যা বেশি, মন্দের সংখ্যা কম, ওই জন্যই আমরা বেঁচে আছি, পৃথিবী ঠিক আছে। এই যে কি বলছেন, তরুণদা, বিজ্ঞ আলোচক বৃন্দ এবং মুক্তিযুদ্ধ, 71 স্বাধীনতা পক্ষের জনসাধারণ ও রাষ্ট্রের নাগরিক অধিকার নিশ্চিত করতে যান মাল হেফাজতের জন্য বাংলাদেশের জনগণকে পার্সোনাল অস্ত্র ও আইনি সহায়তা করবে কে? আচ্ছা ঠিক আছে, তরুণদা, গুড জব। হ্যাঁ, না আপনার ভক্ত আছে, হ্যাঁ ওইটা তো থাকবেই, এটা তো সোশ্যাল মিডিয়া যে কেউ যে কারো মতামত ব্যক্ত করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ আজকের অতিথিকে। বাংলাদেশে আবার কেউ বলছেন যে বাংলাদেশে আপনি অনেক জনপ্রিয়, বাংলাদেশে অনেক জনপ্রিয় তরুণদা। আচ্ছা ঠিক আছে, এটা আবার কি ভারতের 14 মাসে ইউনূসের নির্দেশে 5,000 মানুষকে খুন হয়েছে আওয়ামী লীগের? জি, আওয়ামী লীগের 5,000 মানুষ খুন হয়েছে। সেই সময় তরুণদাকে জিজ্ঞেস করেন ভারত আমাদের উপর আর হামলা করবে কিনা। না না না, এগুলো এটা আমি বলতে পারি, আমরা তো প্রতিবেশী ভাই বন্ধু, সো আমাদের হামলা হবে না কারোর উপরে। কারণ হয়তো এই উত্তেজনা দেখা দিবে মাঝে মধ্যে, কিন্তু এই উত্তেজনা থাকবে না। আশা করি দুই দেশের মধ্যে একটা শান্তি চুক্তি হবে। আমাদের যেহেতু আমাদের বাংলাদেশের অজিত দোভাল যেহেতু দিল্লিতে গেছেন, হ্যাঁ দাদার লাইভে আমি থাকি, ইসমাইল ভাই জি, তরুণদার তো আমাদের ঠিক আছে, আপনার পক্ষে বিপক্ষের মানুষ আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি আমাদেরকে আপনার মতামত জানাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা আবার একটু আপনার সময় চাইবো, আবার একটা আপনার বসতে চাই। তরুণ আঙ্কেল আমাদের অনুপ্রেরণা, সাহস জুগিয়েছে। তরুণ আঙ্কেলের জন্য 16 মাস ধৈর্য ধরে পার করেছি। 16 মাস, বাবা রে। জি দাদা, আপনার ভালোবাসা কখনোই ভুলবো না। ও বাবা, পক্ষের লোকই তো বেশি, 14 মাসে 5,000। হ্যাঁ, পিনাকি কাক্কু ভবিষ্যতে বাংলাদেশের খলিফা। হ্যাঁ, বাংলাদেশের আখেরি খলিফা তো উনি ঘোষণা পেয়ে গেছেন। তরুণদা, আমাদের বাংলাদেশের কোনো সমস্যা হবে না তো? দাদা হ্যাঁ, এইটা বলেন, এই যে বর্ডারের সৈন্যের যে আনাগোনা, এগুলো আপনি একটু ক্লিয়ার করে দেন। বাংলাদেশের মানুষ তো ভারতের সাথে যুদ্ধ করবে না, ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না, এটাই আমরা চাই। এটা এক ধরনের হয় মাঝে মধ্যে। জি, আমি ছোট উপমা দিয়ে আপনাকে বলি। আপনার হঠাৎ পেটে ব্যথা শুরু হলো, জি, আপনি প্রথমে গ্যাসের ট্যাবলেট খেলেন, তা বললেন না গ্যাসের ট্যাবলেট হচ্ছে না, ডাক্তারের কাছে যাই। ডাক্তার বললো না, এই টেস্ট করুন, ওই টেস্ট করুন, হ্যান্ড টেস্ট করুন, মনে হচ্ছে গল ব্লাডারে আপনার স্টোন হচ্ছে। ঠিক আছে, আপনার ওষুধ দিচ্ছে, কাজ করছে না, দেখা গেল যে ওটা একটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে, এবার এটাকে অপারেট করতে হবে। তখন কি করবে? মানুষটাকে বাঁচাতে গেলে তখন তো অপারেট করবে। বাংলাদেশ যদি বাড়াবাড়ি করে, আপনি যেটা বললেন, আমি সেই বক্তব্যটাকে খণ্ডন করেই বলছি, বাংলাদেশ যদি বাড়াবাড়ি করে, যদি এই অবস্থা জারি থাকে, তাহলে বাংলাদেশ যেন প্রত্যুত্তরের জন্য প্রস্তুত হয়ে থাকে। আমরা আশা করি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে পার্শ্ববর্তী দেশের সাথে কোনো ধরনের হাঙ্গামা হবে না, কোনো ধরনের কথা হবে না, কোনো ধরনের উত্তেজনা দেখা দেবে না। আমরা দুই দেশ পরস্পরের বন্ধু হয়ে একসাথে বসবাস করতে চাই। নাকি ইলিয়াস, বাংলাদেশের জন্য ক্ষতিকর? হ্যাঁ অবশ্যই, অবশ্যই। আমরা অতীতে ছিলাম, আমরা তো ইলিশ মাছ পাঠাই আপনাদেরকে দাদা। আমাদের এই সরকার বলেছে ইলিশ মাছ পাঠাবে না, কিন্তু 14,000 টন না কত টন, 1200 টন এবার ইলিশ মাছ আপনাদের। কত ভালোবাসা, আপনি এটা বুঝতে হবে না? আমাদের যা দিয়েছিলেন, শেখ হাসিনা যা দিয়েছিলেন 10 গুণ বেশি দিয়েছে। 10 গুণ, হাসিনা 500 টন দিয়েছে, 500 টন দিয়েছিলেন, এবার 5,000 টন পাঠিয়েছিল তো। আমরা পদ্মা নদী সব ইলিশ দিয়ে দিব, একদম ডিম সহ দিয়ে, ঠিক আছে।